নমস্কার বন্ধুরা, আনটিল সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের ইংলিশের প্রথম ক্লাস। আমি এখানে ইংলিশ প্রিপারেশনের জন্য যে স্ট্র্যাটেজি ফলো করছি সেটা হলো সিলেবাস অনুযায়ী টপিক ওয়াইজ স্যাম্পল কোশ্চেন প্র্যাকটিস করা। মডেল কোশ্চেন প্র্যাকটিসের সুবিধা হলো একই সাথে প্রায় সব কিছুর প্র্যাকটিস হয়। যেমন মিসলেনিয়াস কোশ্চেন সলভ করলে যেমন গ্রামার, কম্প্রিহেনশন স্কিল, ভোকাবুলারি এগুলোর বেটারমেন্ট হয়, অন্যদিকে রিডিং স্কিল এবং রাইটিং স্কিলেরও ইমপ্রুভমেন্ট হয়। আমাদের ইংলিশের ক্লাসগুলোতে নিয়মিত একাধিক টপিকের ওপর স্যাম্পল কোশ্চেন প্র্যাকটিস ও তার প্রপার অ্যানালিসিসের মাধ্যমে আমরা প্রস্তুতি নেব বিভিন্ন চাকরির পরীক্ষার। আমি এখানে প্রথমেই স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিয়ার 1-এর ইংলিশ সিলেবাসটা কনসিডার করেছি। এর একটা প্রধান কারণ হলো এই সিলেবাসের টপিকগুলি প্রায় সমস্ত গ্রুপ সি লেভেল অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাই আমরা সিএইচএসএল-এর সিলেবাস দিয়েই শুরু করছি। আগামী ক্লাসগুলোতে অন্যান্য আরও যেসব পরীক্ষার কথা আমরা এর আগে বলেছি সেই পরীক্ষার সিলেবাস ধরেও টপিক ওয়াইজ আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আসে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে স্পট দ্য এরর অর্থাৎ এরর স্পটিং। মানে এখানে একটা সেন্টেন্সকে তোমার 3টে বা 4টে পার্টে ভাগ করে দেওয়া থাকবে। সেই 4টে পার্ট বা 3টে পার্টের মধ্যে কোনো একটা পার্টে সেন্টেন্স কনস্ট্রাকশনে কোনো একটা ভুল থাকবে। সেটা গ্রামাটিক্যাল এরর হতে পারে, সেটা ভোকাবুলারি এরর হতে পারে, অন্য অন্য যে কোনো ধরনের এরর হতে পারে। সেই এররটাকে আমাদেরকে স্পট করে সেই অপশানটাকে আমাদেরকে অ্যান্সার হিসেবে চুজ করতে হবে। তাহলে এই গেল ফার্স্ট টপিক, যেটা হচ্ছে স্পটিং দ্য এরর। সেকেন্ড টপিক দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে, একটা সেন্টেন্সে কোনো একটা পার্ট মিসিং থাকবে। একটা সেন্টেন্স তুলে দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাতে কোনো একটা পার্ট ওরা মিস করে দেবে। সেই জায়গায় একটা আমাকে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, একটা ড্যাশ দিয়ে দেবে। সেই ড্যাশের মধ্যে আমাকে প্রপার একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড নিচে 4টে অপশানের মধ্যে থেকে বেছে নিয়ে চুজ করতে হবে অ্যান্সার হিসাবে। তাহলে এই হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপর আসছি সিনোনিমস, অ্যান্টোনিমস। সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। কোনো একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দটার সমার্থক শব্দ বা কোনো কোনো সময়ে পুরোপুরি সমার্থক শব্দ না হয়ে নিয়ারেস্ট মিনিংও হতে পারে। আবার অন্যদিকে পুরোপুরি বিপরীত মানে না হয়ে নিয়ার টু অ্যান্টোনিমও হতে পারে, অর্থাৎ প্রায় বিপরীত শব্দ হতে পারে। প্রপার কোনো বিপরীত শব্দ না হয়ে প্রায় বিপরীত শব্দও হতে পারে। এবার অনেকগুলো যদি একই রকমের দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে ডিটেক্টিং মিসস্পেলড ওয়ার্ডস, অর্থাৎ স্পেলিং মিস্টেক যদি থাকে সেই স্পেলিং মিস্টেকটা আমাদেরকে রেকটিফাই করতে হবে। নিচে আমাদের অন্যান্য স্পেলিংগুলো দেওয়া থাকবে, সেই স্পেলিংগুলোর মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে কোন বানানটা অ্যাকচুয়ালি ঠিক। তাহলে স্পেলিং মিস্টেক হলো। এরপর হচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের মধ্যে আমরা জানি এটা কিন্তু ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি কনস্টেবল, এসআই ইত্যাদি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস কিন্তু প্রায় সকল ধরনের পরীক্ষার মধ্যেই এসে থাকে, সর্বভারতীয় স্তরেই হোক বা রাজ্য স্তরেই হোক। তো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা বাংলায় যেটাকে প্রবাদ বাক্য বা বুলি বলে থাকি, যে কোনো একটা 4টে বা 5টা শব্দ দিয়ে গঠিত একটা ফ্রেজ, সেই ফ্রেজটা দিয়ে কোনো কিছু একটা মানে বোঝানো হয় রূপকের মতো করে। তো ওই যে 3টে বা 4টে শব্দ দিয়ে গঠিত যে ফ্রেজটা, সেই ফ্রেজটার আক্ষরিক আমরা যদি ট্রান্সলেশন করে দিই বাংলায়, সেই মিনিংটা কিন্তু অনেক সময় নাও হতে পারে। সেটা দিয়ে কিন্তু একটা রূপকের মাধ্যমে একটা অন্য মিনিং বোঝানো হয়। তো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের মাধ্যমে আমরা কোন মিনিং কোনটা বোঝাই সেটা জানতে গেলে আমাদেরকে ওই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজগুলোকে ডিটেলে পড়তে হবে। তো সেই ক্লাস আমরা আগামী দিনে করব। এরপর চলে আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আগে যেমন বললাম ওটা থেকে একটু আলাদা। 3টে বা 4টে শব্দ দিয়ে কোনো কিছু একটাকে এক্সপ্লেন করা হবে। যেমন উদাহরণস্বরূপ ধরো, আ পারসন হু বিলিভস ইন গড, যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে বলা হয় থিস্ট বা থেইস্ট, THEIST। তার মানে হচ্ছে আস্তিক। তাহলে এই ধরনের কোনো একটা অনেকগুলো ওয়ার্ড দিয়ে গঠিত কোনো কিছু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেটাকে আমরা ওয়ান ওয়ার্ডে নিয়ে আসছি। দ্যাট মিনস উই আর রিপ্লেসিং আ ফ্রেজ বাই ওয়ান ওয়ার্ড, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট আসছি ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট মানে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলো,
সেই সেন্টেন্সে আইদার কোনো গ্রামাটিক্যাল এরর থাকলো, অথবা কোনো স্পেলিং মিস্টেক থাকলো, অথবা কোনো ওয়ার্ড ইমপ্রপার হয়ে থাকলো, যেখানে সেই ওয়ার্ডটার জায়গায় অন্য কোনো একটা ওয়ার্ড দিলে সেন্টেন্সটা কিন্তু আরও বেশি মিনিংফুল হবে। সেই জায়গাতে আমাদেরকে ওই পার্টটা হাইলাইট করে দেওয়া থাকবে, যেই পার্টটাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে, এবং তার এগেনস্টে নিচে 4টে অপশান থাকবে। সেটা ওয়ার্ড সাবস্টিটিউশনও হতে পারে, সেটা কোনো ফ্রেজ সাবস্টিটিউশনও হতে পারে, অর্থাৎ কোন ফর্মে বসলে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বা কোন ওয়ার্ডটা সেখানে আমি যদি ইউজ করি তাহলে সেন্টেন্সটা সবচেয়ে বেশি মিনিংফুল হচ্ছে, সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তো এটা হলো ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স। এরপর আসি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অফ ভার্বস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। এটা নিয়ে আলাদা করে বলবার কিছুই নেই, ছোটো থেকেই আমরা ভয়েস চেঞ্জ করে আসছি। তো এই গেল ভয়েস চেঞ্জ। নেক্সট হচ্ছে ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ কনভার্সন ইন্টু ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন। এটাও আমরা ছোটো থেকেই করে এসেছি, এটা নিয়েও বেশি কিছু আর বলার নেই। নেক্সট আসছে সাফলিং অফ সেন্টেন্স পার্টস, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে কতগুলো পার্টে আমি ভাগ করে দিলাম। ঠিক একইভাবে যেভাবে স্পটিং দ্য এররের ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, ঠিক এখানেও তাই একটা সেন্টেন্সকে আমরা কতগুলো পার্টে ভাগ করে নিলাম, এবং তারপর ভাগ করে নেওয়ার পর সেগুলোকে সাফলিং করলাম, রিসাফলিং করলাম, অর্থাৎ আমরা সেগুলোকে ওলট পালট করে দিলাম। যেভাবে অর্ডারলি বসেছিল সেন্টেন্সটা পরপর দিয়ে পার্টগুলো, সেই পার্টগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম বেসিক্যালি। তাহলে রিঅ্যারেঞ্জ করার পরে আমরা যেটা পেলাম সেটা নিশ্চয়ই একটা মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করে না। তাই আমাদেরকে এখানে পরপর দিয়ে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স গঠন করতে হবে, সেই রকমভাবে আমাদেরকে পার্টগুলোকে অ্যাসাইন করতে হবে। তো সেই অর্ডারটাকে আমাদেরকে চুজ করতে হবে, সেই অর্ডারগুলো আমাদের অপশানে দেওয়া থাকবে, সেই পার্টগুলোকে নাম্বারিং করা থাকবে, সেই পার্টগুলোকে আমাদেরকে 1 বাই 1 অর্ডারলি প্লেস করতে হবে, এবং একটা মিনিংফুল সেন্টেন্স যাতে গঠন হয় সেটা দেখতে হবে। তো এই গেল সাফলিং অফ সেন্টেন্স পার্টস। এরপর হচ্ছে সাফলিং অফ সেন্টেন্সেস ইন আ প্যাসেজ। সাপোজ ধরো কোনো একটা প্যাসেজ তোমাদেরকে দেওয়া হলো, সেটাকে কতগুলো সেন্টেন্সে ভাগ করে দেওয়া হলো, এবং সেন্টেন্সগুলোকে আলাদা আলাদাভাবে প্যারা প্যারা করে লেখা হলো। তো সেন্টেন্স এ হিসাবে একটা লেখা হলো, সেন্টেন্স বি হিসাবে আরেকটা সেন্টেন্স লেখা হলো, সেন্টেন্স সি হিসাবে আরেকটা লেখা হলো, ডি হিসাবে আরেকটা লেখা হলো। এবিসিডি না হয়ে PQRSও হতে পারে, MNOPও হতে পারে, যাই হোক না কেন। তো সেই সেন্টেন্সগুলো কিভাবে অর্ডারলি বসলে আমার একটা মিনিংফুল প্যাসেজ হচ্ছে, অর্থাৎ একটা সিকোয়েন্সকে একটা মিনিংফুল সিকোয়েন্স তারা ফর্ম করছে, সেটা আমাদেরকে দেখতে হবে। মানে কোন ঘটনাটার পর কোন ঘটনাটা বসালে একটা মিনিং আসছে, সেটা আমাদেরকে দেখে ওই সাফেল্ড করা সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করে আমাদেরকে একটা মিনিংফুল প্যাসেজ বানাতে হবে, এবং সঠিক উত্তরটি 4টে অপশানের মধ্যে সিলেক্ট করতে হবে। এরপর আসছে ক্লোজ প্যাসেজ অর ক্লোজ টেস্ট। এই ক্লোজ টেস্টটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতোই অনেকটা। একটা পুরো প্যারাগ্রাফের মধ্যে বেশ কয়েকটা ওয়ার্ড মিসিং থাকবে, সেই বেশ কয়েকটা ওয়ার্ড যে মিসিং থাকবে, সেই মিসিং ওয়ার্ডগুলোর জায়গাতে ABCD করে মার্ক করা থাকবে, এবং এর এগেনস্টে আমার 4টে অপশান থাকবে। সেই 4টে অপশানে 4টে ওয়ার্ড দেওয়া থাকবে। সেই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা ওইখানে বসালে সবচেয়ে বেশি মিনিংফুল হচ্ছে, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো এই গেল ক্লোজ টেস্ট। একই রকমভাবে BCD অন্যান্য যে ওয়ার্ডগুলো মিসপ্লেস করা থাকবে সেগুলোকে আমাদেরকে চুজ করে অ্যান্সার সিলেক্ট করতে হবে। এরপর আসছে কম্প্রিহেনশন প্যাসেজ। কম্প্রিহেনশন প্যাসেজ মানে আমরা ছোটো থেকেই যেমন বোধ পরীক্ষণ করে এসেছি, এটা এখানে ইংলিশে করতে হবে, আর কিছু না। একটা ইংলিশের প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা থেকে ওই গল্পটা বা ওই ফ্যাক্ট রিলেটেড কিছু কোশ্চেন আমার নিচে দেওয়া থাকবে। সেটা বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, সেটা কিন্তু ওয়ান লাইনার কোনো কোশ্চেন হতে পারে, ডিরেক্ট কোনো MCQ হতে পারে, কোনো ফিলার হতে পারে, যাই হোক না কেন সেই কোশ্চেনগুলো কিন্তু ওই ফ্যাক্ট রিলেটেডই থাকবে যে প্যাসেজটা আমার আগে দেওয়া আছে, এবং সেখান থেকে আমাদেরকে ওই প্যাসেজটা তাড়াতাড়ি পড়ে তার মানে বুঝে কম্প্রিহেন্ড করে অ্যাকর্ডিংলি আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। সো দিস ইজ দ্য সিলেবাস অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন টিয়ার 1। টিয়ার 1 আমরা এই জন্যই এখানে আলোচনা করেছি, কারণ টিয়ার 2টা এখানে ডেসক্রিপটিভ ইন নেচার হয়, তাই সেই সিলেবাস আমি আলাদা করে আর এখানে কনসিডার করিনি। আপাতত এই টিয়ার 1-এর এই সিলেবাসের টপিকগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলেই আমরা প্রায় সকল ধরনের যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষারই একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে যাবো এখান থেকে। তাহলে আজকে আমি যেটা করেছি সেটা হলো স্পট দ্য এরর অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই দুটো টপিকের ওপরে একটা
ছোট্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমি এরর স্পটিংয়ের 5টা এক্সাম্পল এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 5টা এক্সাম্পল ডিসকাস করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা করব এরর স্পটিং। এরর স্পটিংয়ে ডিরেকশনটা আমরা পড়ে নিই একবার। ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স সাম পার্টস অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ এরর্স অ্যান্ড সাম আর কারেক্ট। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ a sentence has an error. If a sentence is free from error, then choose the last option, that is no error. ঠিক যেমন আমরা বললাম, একটা সেন্টেন্সকে কতগুলো পার্টে ভাগ করে দেওয়া থাকবে, সেই পার্টগুলোর মধ্যে একটা পার্টে এরর থাকবে, বাকিগুলো ঠিক থাকবে। এমন না সবসময় যে এরর থাকতেই হবে, এরর নাও থাকতে পারে। যদি এরর থাকে, সেই এরর কোন পার্টটায় আছে সেটা আমাদেরকে স্পট করতে হবে এবং অ্যান্সার সিলেক্ট করতে হবে। যদি কোনো এরর না থেকে থাকে তাহলে আমাদেরকে নো এরর সিলেক্ট করতে হবে। এখানে সেটা লাস্ট অপশান বলেছে। তাহলে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের কী আছে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি স্টুডেন্টস পার্ট 1 স্ল্যাশ দিয়ে অল লেফট পার্ট 2 স্ল্যাশ দিয়ে ফর দ্য ট্রিপ পার্ট 3। তাহলে দেখতে পাচ্ছ এই দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি স্টুডেন্টস, এটা একটা পার্ট 1, অল লেফট পার্ট 2, ফর দ্য ট্রিপ পার্ট 3। এই সেন্টেন্সটাকে এখানে 3টে পার্টে ভাগ করা হয়েছে এবং স্ল্যাশ দিয়ে দিয়ে পার্টগুলোকে আমার সেপারেট করা হয়েছে। এখান থেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে কোন পার্টে ভুল আছে। তাহলে এই 3টে পার্টের মধ্যে কোন পার্টে ভুল আছে সেটা আমাদের এখান থেকে পড়ে বুঝতে হবে। সেটা পার্ট 1 হতে পারে, পার্ট 2 হতে পারে, পার্ট 3 হতে পারে। যদি কোনো ভুল না থেকে থাকে তাহলে আমরা এই অপশান ডিটা সিলেক্ট করব, দ্যাট ইজ নো এরর, অর্থাৎ কোনো ভুল নেই। তাহলে চলো আরেকবার আমরা পড়ি সেন্টেন্সটা। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি স্টুডেন্টস অল লেফট ফর দ্য ট্রিপ। তাহলে এখানে আমি যখন বলছি দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হি স্টুডেন্টস, তার মানে হচ্ছে টিচার তো বটেনি, তার সাথে সাথে তার ছাত্ররাও। তার মানে হচ্ছে এখানে একটা হোলনেস কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে, একটা সামগ্রিক ব্যাপার ইন্ডিকেট করা হচ্ছে। শিক্ষক তো আছেনই, তার সঙ্গে তার ছাত্রছাত্রীরাও, মানে সকলে মিলেই কিন্তু কোনো একটা জিনিসে ইনভলভ বোঝা যাচ্ছে ফার্স্ট পার্টটা পড়ে। তার সেকেন্ড পার্টে যেটা লিখেছে অল লেফট, তাহলে ভালো করে দেখে বলো তো, এখানে যখন আমি বলছি যে সকলেই ইনভলভ, তাহলে আবার এখানে অল লেখাটার কি কোনো মানে হয়? নিশ্চয়ই হয় না। তাই অলটা এখানে কিন্তু লেখার কোনো দরকার ছিল না। এখানে অলটা লেখার কিন্তু কোনো দরকার ছিল না। সুতরাং ভুলটা আছে পার্ট 2তে, তার কারণ অন্য কোনো জায়গাতে কিন্তু কোনো ভুল নেই। দ্য টিচার অ্যাজ ওয়েল এজ হি স্টুডেন্টস অল লেফট ফর দ্য ট্রিপ, এই অল লেফটটাই কিন্তু একটু অড লাগছে শুনতে, তাই অপশান 2টা কিন্তু এখানে অ্যান্সার হবে। তাহলে চলো অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে অপশান বি, দ্যাট ইজ পার্ট 2। তাহলে রেকটিফাইড ফর্মটা দেখে নিই, যেটা অ্যাকচুয়াল যেটা হবে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, সেই সেন্টেন্সটা কি? দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস লেফট ফর দ্য ট্রিপ, অর্থাৎ শিক্ষক মহাশয় এবং তার সঙ্গে তার ছাত্রছাত্রীরা সকলেই এই ভ্রমণটির উদ্দেশ্যে যাত্রা করেছে। ঠিক আছে, তাহলে হলো কোশ্চেন নাম্বার 1 হয়ে গেল। এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 2তে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে। মোর ইউ পার্ট 1 থিঙ্ক অফ ইট পার্ট 2 দ্য ওয়ার্স ইট বিকামস পার্ট 3। মোর ইউ থিঙ্ক অফ ইট কমা দ্য ওয়ার্স ইট বিকামস, এই 3টে পার্টে আমাকে সেন্টেন্সটা ভাগ করে দিয়েছে এবং বলছে যে কোন পার্টে ভুল আছে সেটা তুমি চিহ্নিত করো। তাহলে দেখো, এটা কিন্তু একটা কম্প্যারেটিভ ডিগ্রির রুল আছে। এইভাবে যদি কোনো সেন্টেন্সকে আমরা বলতে পারি যে তুমি যত কোনো কিছু ব্যাপারে ভাববে তত সেটা আরও খারাপ থেকে খারাপ হয়ে যাবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আমরা বাংলায় বলে থাকি। ঠিক ওই মিনিংটাই কিন্তু এখানে ইংলিশে বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল আছে। সেই ভুলটা হচ্ছে এই কম্প্যারেটিভ ডিগ্রিগুলো যখন আমি এখানে ইউজ করছি, এই কম্প্যারেটিভ ডিগ্রিগুলো এখানে যেমন মোর হচ্ছে একটা কম্প্যারেটিভ ডিগ্রি, অবশ্যই আমরা জানি। ওয়ার্স হচ্ছে একটা কম্প্যারেটিভ ডিগ্রি, অর্থাৎ ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ব্যাড হচ্ছে খারাপ, ওয়ার্স হচ্ছে খারাপের একটা কম্প্যারেটিভ ডিগ্রি, আর ওয়ার্স্ট হচ্ছে সবচেয়ে খারাপ। ঠিক গুড, বেটার, বেস্ট, ভালো, ভালোর একটা কম্প্যারেটিভ ডিগ্রি বেটার, আর বেস্ট হচ্ছে ভালোর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রির কথা বলেছি, তার জন্য এখানে বলা হচ্ছে ওয়ার্স। তার মানে হচ্ছে যত তুমি কোনো কিছুর ব্যাপারে ভাববে তত সেটা খারাপ হবে, তত সেটার রেজাল্ট কিন্তু খারাপই হবে। তাই এখানে প্রত্যেকটা কম্প্যারেটিভ ডিগ্রির সামনে একটা দা বসিয়ে এমফাসাইজ করা হয়, ওটার মধ্যে আরও বেশি জোর দেওয়া হয়। দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওয়ার্স ইট বিকামস, তার মানে হচ্ছে এই মোর ইউ এর আগে একটা দা হতো,
তাহলে কোথায় ভুলটা আছে? পার্ট 1-এ ভুলটা আছে। উত্তরটা দেখে নিই। অ্যান্সার হচ্ছে অপশান এ, দ্যাট ইজ পার্ট 1। আমার সংশোধিত যে সেন্টেন্সটা সেটা হচ্ছে দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওয়ার্স ইট বিকামস। ঠিক আছে, দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওয়ার্স ইট বিকামস। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, হাসান প্লেস পার্ট 1 স্ল্যাশ বোথ ক্রিকেট অ্যান্ড বিলিয়ার্ডস পার্ট 2 স্ল্যাশ অ্যাট দ্য ন্যাশনাল লেভেল পার্ট 3। হাসান প্লেস, কোনো ভুল আছে? ভুল নেই। হাসান প্লেস, হাসান হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে তারপর ভার্বের পরে এস বাই এস বসাতে হয়, আমরা জানি। হাসান প্লেস পার্ট 1, নো এরর। বোথ ক্রিকেট অ্যান্ড বিলিয়ার্ডস, অর্থাৎ ক্রিকেটও খেলে এবং বিলিয়ার্ডও খেলে, কোনো ভুল নেই। অ্যাট দ্য ন্যাশনাল লেভেল, জাতীয় স্তরে। কোথায় খেলে? জাতীয় স্তরে। তার মানে হাসান জাতীয় স্তরে ক্রিকেট এবং বিলিয়ার্ড উভয় রকম খেলাই খেলে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার কোনো ভুল নেই। আমি পড়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ভুল নেই। এই সেন্টেন্সটা কিন্তু ইটসেলফ ইজ এ কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে আমার অ্যান্সার হবে অপশান ডি, নো এরর। ঠিক, অ্যান্সার ডি। অ্যান্সার হলো অপশান ডি, নো এরর। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে সেম ডিরেকশনটা আমি দিয়ে রেখেছি। কোয়েশ্চেন নাম্বার 4, মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট পার্ট 1 স্ল্যাশ টু পাস অ্যাওয়ে দ্য টাইম পার্ট 2 স্ল্যাশ অ্যাট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস হাউস পার্ট 3। মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে দ্য টাইম অ্যাট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস হাউস। ভালো করে পড়ো, ভেবে দেখো কোথায় একটা অড লাগছে শুনতে। এখানে কিন্তু কোথাও একটা অড লাগছে শুনতে, এবং এটা কিন্তু ইজিলি ধরে নেওয়ার কথা। ভালো করে দেখো, এই যে পাস অ্যাওয়ে লেখা রয়েছে, এটাই হচ্ছে অড। পাস অ্যাওয়ে মানে কি? টু ডাই, অর্থাৎ মারা যাওয়া। কেউ মারা গেলে আমরা বলি হি পাসড অ্যাওয়ে, তাই না? আমরা বিভিন্ন মনীষীদের জীবন যখন পড়েছি যারা মারা গেছেন, তো তখন আমরা ওখানে কী লিখতাম? ইংলিশে যখন কোনো আমরা বায়োগ্রাফি লিখতাম তখন লিখতাম হি পাসড অ্যাওয়ে। পাসড অ্যাওয়ে এটা কিন্তু একটা ফেজাল ভাব। এই ফেজাল ভাবটা কিন্তু মিন করে মারা যাওয়া, এক্সপায়ার করা। ঠিক আছে, তাই মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস অ্যাওয়ে দ্য টাইম, দিস ইজ নট কারেক্ট। তাহলে কারেক্ট কী হবে? আমরা কি বলি? আমার টাইম পেরোচ্ছে না, আমার টাইম পাস হচ্ছে না, বা এটা আমার একটা টাইম পাস কাজ। ঠিক আছে, তার মানে আমার সময়টাকে আমি কাটাতে চাইছি, সময়টা আমার পেরোচ্ছে না, সময়টাকে আমি কাটাতে চাইছি কোনো কিছুর মধ্যে একটা ইনভলভ থেকে। তাহলে এখানে কি হবে? শুধুমাত্র পাস হবে, এই অ্যাওয়েটা কোনো হবে না। অ্যাওয়েটা এখানে ভুলভাবে ইউজ হয়েছে, তাই আমার অ্যান্সারটা হবে অপশান বি, দ্যাট ইজ পার্ট 2। ঠিক আছে, দেখো, মাই ব্রাদার ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু পাস দ্য টাইম অ্যাট আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস হাউস, মানে আমাদের যে দাদু ঠাকুমার যে বাড়ি, সেখানে আমার ভাইয়ের সময় পেরোয় না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নো সুনার হ্যাড হি ফিনিশড, এটা হলো পার্ট 1। নো সুনার হ্যাড হি ফিনিশড পার্ট 1 স্ল্যাশ হিজ মর্নিং ওয়াক পার্ট 2 স্ল্যাশ হোয়েন ইট বিগ্যান টু রেন পার্ট 3। এটা কিন্তু একটা কোনো নর্মাল সেন্টেন্স নয়, একটা সেন্টেন্স বটে। এবং একটু আগে যে কথাটা বললাম যে মিসলেনিয়াস কোশ্চেন প্র্যাকটিস করার সুবিধা, সেটা হলো একসাথেই গ্রামারের প্রিপারেশান। এই যে দেখো এই জিনিসটা, এখান থেকে কিন্তু একটা তুমি গ্রামারের রুলও শিখে যাচ্ছ। নো সুনার হ্যাড দিয়ে যখন কোনো একটা কোশ্চেন স্টার্ট হয়, তখন কিন্তু সেটার একটা কমপ্লিমেন্টারি এন্ডিং পোর্শন থাকে, সেখানে কিন্তু আমি দ্যান ইউজ করবো সবসময়, THAN, দ্যান। ঠিক আছে, তাহলে নো সুনার হ্যাড হি ফিনিশড হিজ মর্নিং ওয়াক দ্যান ইট বিগ্যান টু রেন। ওকে, THAN, দ্যান ইট বিগ্যান টু রেন। এখানে হোয়েনটা হবে না, এখানে কিন্তু হোয়েনটা হবে না, এখানে দ্যান হবে। দিস ইজ দ্য কনভেনশন। চলো দেখে নিই। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি, দ্যাট ইজ পার্ট 3। নো সুনার হ্যাড হি ফিনিশড হিজ মর্নিং ওয়াক দ্যান ইট বিগ্যান টু রেন। ঠিক যেরকম বললাম একটু আগে, যে এটার মানে কি বোঝাচ্ছে? নো সুনার হ্যাড হি ফিনিশড মানে সে যখনই তার মানে তখনও অবধি সে ভালো করে হয়তো শেষ করতে পারেনি, তার মানেটা বোঝাচ্ছে সবেমাত্র শেষ করেছে, সবেমাত্র সে তার মর্নিং ওয়াক শেষ করেছে এবং সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ঠিক আছে, নো সুনার হ্যাড হি ফিনিশড মানে তাকে সময় দেয়নি,
ঠিক আছে, মানে বৃষ্টিটা তাকে সময় দেয়নি তাকে মর্নিং ওয়াক শেষ করার, মানে মর্নিং ওয়াক শেষ করেছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে। এখানে কিন্তু এই মিনিংটাই বোঝাতে চেয়েছে। নো সোনার হ্যাড হি ফিনিশড হিজ মর্নিং ওয়াক দ্যান ইট বিগ্যান টু রেন। ওকে, দিস ইজ দ্য রেক্টিফাইড ফর্ম। তাহলে এই গেল আমার 5টা এক্সাম্পল অফ এরর স্পটিং। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে fill in the blanks. So let us move to the next page. Fill in the blanks. Directionটা পড়ো। In the following questions, sentences are given with blanks to be filled in with an appropriate word or words. এখানে ওয়ার্ডই বলবো কারণ মোর দ্যান ওয়ান ওয়ার্ড কিন্তু এখানে আমি ব্ল্যাঙ্ক একটাও এক্সাম্পল দিইনি। In the following questions, sentences are given with blanks to be filled in with an appropriate word. 4 alternatives are given for each question. Choose the correct alternative out of the 4 as your answer. ঠিক যেমন বললাম, একটা ব্ল্যাঙ্ক আছে সেন্টেন্সটার মধ্যে, সেই ব্ল্যাঙ্কটাতে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হচ্ছে সেটা আমাদেরকে বেছে নিয়ে সেখানে অ্যান্সার হিসেবে সিলেক্ট করতে হবে। সো লেটস চেক। কোয়েশ্চেন নাম্বার 1, আওয়ার রিচ কালচার ইন্সপায়ার্স আস টু টেক ড্যাশ ইন আওয়ার হেরিটেজ। আওয়ার রিচ কালচার, আমাদের যে সমৃদ্ধ, এখানে রিচ মানে সমৃদ্ধ, এখানে কিন্তু রিচ মানে ধনী নয়, আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি, আওয়ার রিচ কালচার, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, ইন্সপায়ার্স আস টু টেক, আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। কী করতে অনুপ্রেরণা যোগায়? টু টেক, কোনো কিছু একটা গ্রহণ করতে অনুপ্রেরণা যোগায়। টু টেক ড্যাশ ইন আওয়ার হেরিটেজ, ইন আওয়ার হেরিটেজ মানে আমাদের হেরিটেজ সম্বন্ধীয় কোনো একটা ব্যাপারে আমাদেরকে কিছু একটা গ্রহণ করতে বা কিছু একটা ফিল করতে আমাদেরকে ইন্সপায়ার করছে আমাদের রিচ কালচার। তাহলে দেখো অপশানগুলো কী আছে। অপশানে প্রাইডেড, প্রাইডেড হচ্ছে গর্বিত করা, প্রাইডেড মানে হচ্ছে গর্বিত করা। অপশান বি হচ্ছে প্রাউডলি, অর্থাৎ প্রাউডের একটা অ্যাডভার্ব। অপশান সি হচ্ছে প্রাইড, প্রাইড মানে হচ্ছে গর্ব। অপশান ডি হচ্ছে প্রাউড, ডি মানে প্রাউড মানে হচ্ছে গর্বিত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনটা হচ্ছে এখানে প্রাইড। এখানে আমাকে বলেছে যে টু টেক ড্যাশ ইন আওয়ার হেরিটেজ, এখানে যদি আমরা টেক প্রাইডেড বসাই, দেখো ফিট হচ্ছে কি? হচ্ছে না। প্রাউডলি ফিট হচ্ছে না। প্রাউড, টু টেক প্রাউড ইন আওয়ার হেরিটেজ, নো, হচ্ছে না। সো কী হবে? অপশান সি হবে এখানে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশান সি, প্রাইড। যদি প্রাউড ইউজ করতে হতো তাহলে সেন্টেন্সটা এইভাবে হতো, আওয়ার রিচ কালচার ইন্সপায়ার্স আস টু বি প্রাউড অফ আওয়ার হেরিটেজ। ওকে, সো টু বি প্রাউড অফ আওয়ার হেরিটেজ। আর সেটাকে যদি আমি নাউন ফর্মে ইউজ করতে চাই, টু টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। ওকে, প্রাউড হলে অফ হয়, কোনো কিছু টেক প্রাইড ইন সামথিং অ্যান্ড টু বি প্রাউড অফ সামথিং। ওকে, এটা মাথায় রাখবে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি। দ্য কার ব্রোক ডাউন অর্থাৎ গাড়িটা খারাপ হয়ে গেল, যে কোনো কারণেই হোক গাড়িটা খারাপ হয়ে গেল, অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি। এখানে ব্রোক ডাউন বলেছে, তার মানে বুঝতেই পারছো পাস্ট ফর্মে আছে, তার মানে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি। তাহলে কী অপশান দেওয়া আছে? অপশানে ওয়েট টু, অপশান বি হচ্ছে আর টু, অপশান সি হচ্ছে হ্যাড টু, অপশান ডি হচ্ছে হ্যাভ টু। তাহলে এখানে বুঝতেই পারছো এখানে যেহেতু ব্রোক ডাউন বলেছে তার মানে পাস্ট ফর্মে আছে, ওয়েট টু হবে কি? হবে না। উই ওয়েট টু গেট এ ট্যাক্সি, ডাজেন্ট ম্যাচ। উই আর টু গেট এ ট্যাক্সি, দিস অলসো ডাজেন্ট ম্যাচ। উই হ্যাড টু গেট এ ট্যাক্সি, এটা কিন্তু ম্যাচ করছে। দেখো পাস্ট ফর্মও আছে, এখানে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাডটা আছে, তাই উই হ্যাড টু গেট এ ট্যাক্সি তার মানে হচ্ছে যেহেতু আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করতেই হতো। ঠিক আছে, উই হ্যাভ টু গেট এ ট্যাক্সি নিশ্চয়ই হবে না, উই হ্যাড টু গেট এ ট্যাক্সি তার মানে আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করতেই হতো। তার মানে হচ্ছে এনি হাউ উই হ্যাভ টু রিচ আওয়ার ডেস্টিনেশন, তার মানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাহলে আমরা যাবো কিসে? ট্যাক্সি করতেই হতো আমাদেরকে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সার হচ্ছে অপশান সি, হ্যাড টু। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যান ফেল্ড ড্যাশ when he got to know that he had been cheated. The man felt dash when he got to know that he had been cheated. তার মানে হচ্ছে মানুষটি কিছু একটা অনুভব করলো। ফেল্ড মানে হচ্ছে অনুভব করা, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল, পাস্ট ফর্মে আছে। দ্য ম্যান ফেল্ট ড্যাশ when he got to know, যখন সে জানতে পেরেছিল দ্যাট he had been cheated, যে তাকে ঠকানো হচ্ছে বা তাকে ঠকানো হয়েছে। তাহলে দেখো ঠকানো হলে আমরা কী ভাববো? আমরা
আমাদের অনুভূতি কী জায়গায়, কোনো কিছু যদি আমরা ঠকে যাই, লোকের সামনে যদি সেটা জানাজানি হয়ে যায় যে আমাকে ঠকানো হয়েছে, তাহলে আমরা কীরকম ফিল করি তখন? অপশান এ ওয়ারিড। ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত। আমরা কি চিন্তা করি না নিশ্চয়ই, চিন্তিত নিশ্চয়ই হই না। অপশান বি হরিফাইড, মানে হচ্ছে ভীত সন্ত্রস্ত, নিশ্চয়ই ভয়ও পাবো না। অপশান সি হিউমিলিয়েটেড। হিউমিলিয়েটেড মানে হচ্ছে অপ্রস্তুত, অপদস্থ, মানে মানে লজ্জায় পড়ে যাওয়া, এই ধরনের মিনিং বোঝায় হিউমিলিয়েটেড মানে। অপশান ডি ডিসগ্রেসড। ডিসগ্রেসড মানে হচ্ছে অপমানিত। এবারে লোকের সামনে ঠকে গেছি, সেটা জানাজানি হয়ে গেছে, সেটা জানাজানি হয়ে যাওয়ার পরে আমরা কি সবচেয়ে প্রথমে আমাদের কী লাগে, সেটা হচ্ছে লজ্জা লাগে। লজ্জা হলে সে যে সবচেয়ে বেশি মানে বেস্ট ফিট যে অপশানটা এখানে হচ্ছে অপশান সি হিউমিলিয়েটেড। অ্যান্সার হচ্ছে অপশান সি হিউমিলিয়েটেড, মানে হচ্ছে দ্য ম্যান ফেল্ট হিউমিলিয়েটেড হোয়েন হি গট টু নো দ্যাট হি হ্যাড বিন চিটেড। যখন সে জানতে পারলো তাকে ঠকানো হয়েছে, সে লজ্জায় পড়ে গেল, মানুষটা সে লজ্জায় পড়ে গেল। ঠিক আছে, নেক্সট পেজ। কোশ্চেন নাম্বার 4, দ্য চেয়ারম্যান ড্যাশ দ্য কোম্পানিজ ফান্ডস সো হি ওয়াজ ডিসমিসড। বুঝতেই পারছো ডিসমিস করা হয়েছে মানে টাকা পয়সা নিয়ে কিছু গোলমাল করেছে। দ্য চেয়ারম্যান ড্যাশ দ্য কোম্পানিজ ফান্ডস মানে হচ্ছে চেয়ারম্যান কোম্পানির ফান্ড নিয়ে কিছু একটা করেছে, সো হি ওয়াজ ডিসমিসড, তার মানে নিশ্চয়ই কিছু অন্যায় করেছে যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। লেটস চেক দ্য অপশানস। অপশান এ পাইরেটেড। পাইরেটেড মানে, এই পাইরেটেড কথাটা আশা করি তোমরা শুনে থাকবে। আমরা কোনো একটা মুভি রিলিজ হওয়ার আগেই কখনো কখনো কোনো মুভি পেয়ে যাই, তাই না? সেই ভার্সানটাকে আমরা কী বলি? পাইরেটেড ভার্সান। ঠিক আছে, পাইরেটেড ভার্সান মানে হচ্ছে বেআইনিভাবে বা লুকিয়ে কোনো কিছু পাচার করে দেওয়া। আমি কোনো একটা কোম্পানিতে কাজ করছি, আমি কোনো একটা কনফিডেন্সিয়াল ব্যাপার অন্য কোনো একটা কোম্পানিতে লিক করে দিলাম, এই যে জিনিসটা এটাকে বলা হয় পাইরেটেড। এই ধরনের কাজকে বলা হয় পাইরেটেড। এই পাইরেটেড মিনিংটা দিয়ে বোঝাচ্ছে তাহলে লুকিয়ে পাচার করা। তো কোম্পানির ফান্ডকে নিশ্চয়ই সে লুকিয়ে পাচার করবে না, কোম্পানির ফান্ড নিশ্চয়ই লুকিয়ে পাচার করবার কোনো একটা জিনিস নয়। যদি কোম্পানির কোনো ফাইল বলতো বা কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল ডেটা বলতো তাহলে হয়তো সেটা পাইরেটেড করা যেত। এবার বলছে মিসপ্লেসড। মিসপ্লেসড মানে হচ্ছে স্থানচ্যুত করা বা হারিয়ে ফেলা, সেটা নিশ্চয়ই টাকা পয়সা নিশ্চয়ই হারিয়ে ফেলার জিনিস নয়। কোনো ফাইলপত্র হলে হয়তো সেটা বলা যেত যে মিসপ্লেস হয়ে গেছে। দ্য চেয়ারম্যান মিসপ্লেস দ্য কোম্পানিজ ফান্ডস হচ্ছে না। অপশান সি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড। মিস অ্যাপ্রোপ্রিয়েটেড মানে হচ্ছে অপব্যবহার, অন্যের জিনিসের অপব্যবহার, এটা মনে হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য কোম্পানিজ ফান্ডস, তার মানে হচ্ছে কোম্পানি যে টাকা পয়সা সেটা নিয়ে সে অপব্যবহার করেছে, যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এটা কিন্তু পুরোপুরিভাবেই ম্যাচ খাচ্ছে। অপশান ডি বলছে এনটাইসড। এনটাইসড মানে হচ্ছে প্রলোভন দেওয়া, লোভ দেখানো। ঠিক আছে, এটা এখানে নিশ্চয়ই এই লোভ দেখানো মিনিংটা এখানে হচ্ছে না, তাই এখানে অ্যান্সার হবে অপশান সি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড। অ্যান্সার হচ্ছে অপশান সি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড, অর্থাৎ দ্য চেয়ারম্যান মিস অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য কোম্পানিজ ফান্ডস সো হি ওয়াজ ডিসমিসড। কোম্পানির টাকা নিয়ে সে অপব্যবহার করেছে, তার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। দ্যাটস ইট। কোয়েশ্চেন নাম্বার 5, হি হ্যাড ওয়ান্ডারফুল গিফটস অফ ড্যাশ কমা অ্যান্ড স্পোক টু দ্য বার্ডস। হি হ্যাড ওয়ান্ডারফুল গিফটস অফ ড্যাশ অ্যান্ড স্পোক টু দ্য বার্ডস, তার মানে হচ্ছে, ভালো করে দেখো, আমরা বলি না যে আমাদের ঈশ্বর দত্ত কোনো ক্ষমতা আছে, আমরা কোনো একটা অসাধ্য সাধন করছি। স্পিকিং টু দ্য বার্ডস ইজ নট এ নর্মাল থিং। পাখিদের সাথে কথা বলা কি কোনো নর্মাল থিং? না, নিশ্চয়ই। সবাই তো সেলিম আলী নয় যে পাখিদের সাথে কথা বলবে। তাহলে হি হ্যাড ওয়ান্ডারফুল গিফটস অফ ড্যাশ অ্যান্ড স্পোক টু দ্য বার্ডস, তার মানে এখানে কোন ওয়ার্ডটা হবে আমি দেখে নিই। আপটাইট। আপটাইট মানে হচ্ছে রেগে যাওয়া, বিনা কারণে রেগে যাওয়াকে আপটাইট বলে, সবসময়তে রেগে থাকে। ঠিক আছে, নিশ্চয়ই এই রাগের কোনো কারণ এখানে হচ্ছে না। ফলি মানে হচ্ছে এখানে বোকামো, মূর্খামি, নিশ্চয়ই মূর্খামিটাও এখানে হচ্ছে না। যদি সে মূর্খামি করতো তাহলে নিশ্চয়ই বাকিদের সাথে কথা বলতে পারতো না। অপশান সি হচ্ছে ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে অন্তর উপলব্ধি, অন্তর্দৃষ্টি, যেটাকে বলি মনশ্চক্ষু, যেটা বলে থাকি কখনো কখনো আমরা। এটা কিন্তু দেখো হচ্ছে, তার মানে হচ্ছে হি হ্যাড ওয়ান্ডারফুল গিফটস অফ ইনসাইট অ্যান্ড স্পোক টু দ্য বার্ডস। অপশান সি হচ্ছে ডালনেস। ডালনেস মানে হচ্ছে অপোজিট টু দ্য ব্রাইট। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল। ডালনেস মানে হচ্ছে অনুজ্জ্বলতা। বা কখনো কখনো এটা কিন্তু বুদ্ধির নিরিখেও ব্যবহার করা হয়, যে হি ওয়াজ এ ডাল বয়, হি ওয়াজ এ ডাল স্টুডেন্ট, হি ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট। ঠিক আছে, তো এই ডাল জিনিসটাকে অনেক সময় অ্যাকাডেমিক্সেও ব্যবহার করা হয়, যে হি ইজ এ ভেরি ডাল পারসন ইন আ পার্টিকুলার সাবজেক্ট। ওকে, সো এখানে দেখো অপশান সি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যান্সার ইজ দ্য অপশান সি। হি হ্যাড ওয়ান্ডারফুল গিফটস অফ ইনসাইট কমা অ্যান্ড স্পোক টু দ্য বার্ডস, তার মানে হচ্ছে তার অন্তর্দৃষ্টির
বিস্ময়কর প্রতিভা আছে, মানে অন্তর্দৃষ্টির আর কি দান বলতে পারো, যার জন্য সে পাখিদের সাথে কথা বলতে সক্ষম। ঠিক আছে, ওকে। সো এই ছিল 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের এক্সাম্পল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা দেখতেই পেলে আমরা একদিকে যেমন গ্রামার বিষয়ে নলেজ বাড়াচ্ছি, ঠিক একই রকমভাবে রিডিং কম্প্রিহেনশনটাও বাড়ছে, আমরা কোনো কিছু একটা পড়ে তার মানেটা বুঝছি। একই সাথে আমাদের যেটা বাড়ছে সেটা হচ্ছে ভোকাবুলারি স্টক, ওয়ার্ড স্টক। কোনো এই সমস্ত কোশ্চেনে যতগুলো আমরা সেন্টেন্স পড়লাম, এই সব সেন্টেন্সগুলোতে কিন্তু কোনো না কোনো একটা আননোন ওয়ার্ড ছিল, সেই আননোন ওয়ার্ডগুলোর মানে আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো এইভাবে ওভারঅল প্রিপারেশনটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। এই যে একদম বেসিক লেভেলের গ্রামার বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর উপরে যদি আমরা ABCD থেকে ক্লাস শুরু করি তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। কিন্তু কম্পিটিটিভ চাকরির পরীক্ষার ক্ষেত্রে সেই জিনিসটা না করে যদি আমরা এভাবে অ্যাপ্রোচটা নিই, আমার মনে হয় অনেকটা সুবিধা পাওয়া যাবে। আর একটা কথা, যদি কোনো স্পেসিফিক কোনো পোর্শনের উপরে তোমাদের কোনো ক্লাস দরকার থাকে, সেই ক্লাসও আগামী দিনে আমরা নেবো তোমাদের দরকার মতো। সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভবিষ্যতে আগামী দিনের ক্লাসগুলো সেই অনুযায়ী করাবো। তো এই ছিল আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং এখনও অবধি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আমাদের আপলোড করা বিভিন্ন ভিডিওর আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।